কেমন হবে যদি আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা কিংবা ডক্টর স্ট্রেঞ্জ মানে আপনার প্রিয় মার্ভেল সুপার হিরোরা জম্বিতে পরিণত হয়। এমন একটা ঝলক আমরা দেখেছিলাম হোয়াট ইফ সিজন 1-এর 5 নম্বর এপিসোডে। মার্ভেল জম্বিস মিনি সিরিজের গল্প আগায় ঠিক হোয়াট ইফের ওই এপিসোডের পর থেকেই। তো চলুন ঘুরে আসি মার্ভেলের ওই দুনিয়া থেকে যেখানে মারা গেছেন কিংবা জম্বিতে পরিণত হয়েছেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল হিরোরা। সিরিজের শুরুতে আমরা দেখতে পাই জম্বিদের কারণে প্রায় ধ্বংসপ্রাপ্ত একটা পৃথিবী। সেখানে কেট বিশপ, কামালা খান আর রিরি উইলিয়ামস আছে। রিরি মৃত আয়রন ম্যানের বডি থেকে তার স্যুটটাকে উদ্ধার করে এনেছে। টনি স্টার্কের এআই ফ্রাইডে স্যুটটাকে কন্ট্রোল করছে। মাথা ছাড়া এটি দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে, তাই সে স্যুটের উপর একটা পুতুলের মাথা লাগিয়ে দিয়েছে। তারা 3 ফ্রেন্ড মিলে প্রতিদিন জম্বিদের সাথে ফাইট করে সার্ভাইভ করছে। হঠাৎ একদিন তারা খেয়াল করে একটা কুইন জেট তাদের খুব কাছেই কোথাও ল্যান্ড করেছে। অ্যাভেঞ্জারদেরকেও কুইন জেটে থাকতে পারে ভেবে খুশি হয়ে তারা কুইন জেটের কাছে চলে যায়। তবে শিপের ভিতরে ঢুকে তারা পাইলটের সিটে একজন মৃত ব্যক্তিকে দেখতে পায়। রিরি স্ক্যান করে জানতে পারে তার পেটে একটা ডিভাইস আছে। তারা বুঝতে পারে ডিভাইসটা অনেক ইম্পর্টেন্ট, নয়তো সে এটাকে রক্ষা করার জন্য গিলে ফেলতো না। কামালা পেট ছিঁড়ে ডিভাইসটাকে বের করে আনে। তখনই জম্বি হকাই দূর থেকে তাদের উপর আক্রমণ করে। তারা কোনো মতে হকাইয়ের অ্যাটাক থেকে নিজেদেরকে বাঁচিয়ে বাসায় ফিরে আসে। এরপর রিসার্চ করে রিরি বুঝতে পারে যে লোকটার পেট থেকে উদ্ধার হওয়া ডিভাইসটা একটা ট্রান্সমিটার। তবে এটা কোনো ছোটখাটো ট্রান্সমিটার না, এর মাধ্যমে পুরো গ্যালাক্সিতে সহজেই সিগন্যাল পাঠানো সম্ভব। সহজে প্রোটেক্ট করার জন্য এটাকে পিম পার্টিকলস ব্যবহার করে সংকুচিত করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হলে শিল্ডের কোনো একটা মাদারবোর্ডের সাথে এটি কানেক্ট করতে হবে। কিন্তু এখন কি আর শিল্ডের কোনো বেস অবশিষ্ট আছে? রিদি বলে সে একটা জায়গা চেনে যেখানে এখনো শিল্ডের সিস্টেম আছে, আর সেটা ওহিও শহরে। এরপর তারা গাড়ি নিয়ে ওহিও শহরে যাওয়ার জন্য রওনা দেয়। অনেকটা পথ যাওয়ার পর তারা আকাশে আলোর ঝলকানি লক্ষ্য করে, কিন্তু এই আলোর ঝলকানি ঠান্ডার বা বজ্রপাতের মতো না, তার চেয়ে ডিফারেন্ট। তখনই হঠাৎ করে তাদের উপর কিছু একটা আক্রমণ করে। ব্যালেন্স হারিয়ে তাদের গাড়ি উল্টে যায়। তারা নিজেদেরকে সামলে নেয়, তবে আকাশে 2 রকমের আলোর ঝলকানি চলতেই থাকে। এর মাঝেই ওই এলাকার জম্বিরা তাদেরকে ঘিরে ধরে। জম্বিদের সাথে অনেকক্ষণ তাদের ফাইট চলে। তখন উপর থেকে তাদের সামনে ল্যান্ড করে ইটারনাল ইকারিস। তারা ইকারিসকে জম্বি ভাবলে ফ্রাইডে জানায় ইকারিস কোনো অর্গানিক মানুষ না, তাই তার পক্ষে জম্বি হওয়া পসিবল না। তখন তাদের পেছনে ল্যান্ড করে ক্যাপ্টেন মার্ভেল। ক্যাপ্টেন মার্ভেল অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। মূলত ইকারিস আর ক্যাপ্টেন মার্ভেল এতক্ষণ ধরে ফাইট করছিল, তাই আকাশে এত আলো দেখা যাচ্ছিল। তাদের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। এই সুযোগে কামালা, রিডি আর কেট বিশপ পালানোর ট্রাই করে, কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে ক্যাপ্টেন মার্ভেল কেটের দিকে এগিয়ে আসে। সে তীর মেরে ক্যাপ্টেন মার্ভেলকে আটকানোর ট্রাই করে, তবে এতে ক্যাপ্টেন মার্ভেলের কিছুই হয় না, বরং ক্যাপ্টেন মার্ভেলের অ্যাটাকে কেট মারা যায়। এটা দেখে কামালা ইমোশনাল হয়ে সেদিকে দৌড় দেয় এবং ক্যাপ্টেন মার্ভেলকে অ্যাটাক করে, তবে তার হালকা অ্যাটাকে ক্যাপ্টেন মার্ভেলের কিছুই হয় না। এই অবস্থা দেখে রিডি ফ্রাইডেকে তার কাছে থাকা ট্রান্সমিটারটা দেয় এবং কামালাকে নিয়ে চলে যেতে বলে। এরপর রিডি একাই জম্বিদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু সে জম্বির কামড় খায়। আর ফ্রাইডে কামালাকে দূরে সরিয়ে এনে তাকে ওহিওতে যেতে বলে। এছাড়া ফ্রাইডে এটাও বলে যে সে তার আগের মালিক টনিকে হারিয়েছে, এখন রিডিকে সে হারাতে পারবে না। এটা বলে সে ফ্রাইডেকে হেল্প করতে চলে যায়। তবে সেখানে অনেক মারাত্মক কিছু ব্লাস্ট হয়, যাতে হয়তো বা রিডি মারা যায় আর ফ্রাইডে ধ্বংস হয়ে যায়। এরপর ক্যাপ্টেন মার্ভেল আবারও কামালার উপর আক্রমণ করে, যেন সে কামালার কাছে থাকা ডিভাইসটা কেড়ে নিতে চাচ্ছে। তবে ইকারিসের কারণে সে কামালার কাছে আসতে পারে না। কামালা দৌড়াতে দৌড়াতে মাটিতে পড়ে যায়। তখন কেউ একজন বাইক নিয়ে এসে কামালাকে উদ্ধার করে। কামালা তার রক্ষাকারীকে দেখে ভয় পেয়ে যায়, তার চোখগুলো জলজল করছে। সে নিজের পরিচয় দেয় ব্লেড বলে, আর এখানে ব্লেড মুনগড খুনসুর অবতার। কামালাকে এটা রিডির জন্য মন খারাপ করলে ব্লেড বলে তারা আর বেঁচে নেই, এটাই সত্যি। কামালা তখন ব্লেডকে ডিভাইসটা দেখিয়ে বলে তার বন্ধুরা এই জিনিসটাকে রক্ষা করতে গিয়ে নিজেদের স্যাক্রিফাইস করেছে। আসলে ব্লেড খুনসু থেকে জেনেছে যে এই ডিভাইসটা অনেক ইম্পর্টেন্ট, তাই সে কামালাকে উদ্ধার করেছে। এরপর তারা একসাথে ওহিওর পথ ধরে। এখানে তাদের ভেতর কিছু কথাবার্তা হয়, যাতে আমরা জানতে পারি খুনসুর আগের অবতার জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এরপর খুনসু ব্লেডকে তার নতুন অবতার হিসেবে চুজ করেছে। অনেকটা পথ পাড়ি দিয়ে ব্লেড আর কামালা নিজেদের গন্তব্যে এসে পৌঁছায়। মূলত রেড গার্ডিয়ান, মেলিনা, ইয়েলেনা আর কিছু উইডো মিলিয়ে এই জায়গাটাকে প্রোটেক্ট করছে। মেলিনার কাছে এমন একটা ডিভাইস আছে যার মাধ্যমে সে জম্বিদেরকে কন্ট্রোল করতে পারে। কামালা তাদেরকে ট্রান্সমিটার ডিভাইসটা দেখিয়ে বলে পৃথিবীকে রক্ষা করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এর ভিতরে কি আছে তা জানার জন্য তার শিল্ডের একটা মাদারবোর্ড প্রয়োজন। পৃথিবীকে রক্ষা করা যাবে শুনে ব্লেড আর কামালাকে তারা ভেতরে আসার অনুমতি দেয়। শিল্ডের মাদারবোর্ডের সাথে কানেক্ট করে তারা জানতে পারে যে ডিভাইসটার মধ্যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সিগন্যাল আছে। এর মাধ্যমে ইন্টারগ্যালাকটিক অথরিটি নোভা কোরের সাথে যোগাযোগ করা সম্ভব। একমাত্র নোভার কাছে এমন অ্যাডভান্সড টেকনোলজি আছে যার মাধ্যমে তারা এই পৃথিবীকে হিল করতে পারবে। কিন্তু ওয়াকান্ডা পৃথিবীর চারদিকে এমন একটা শিল্ড অ্যাক্টিভেট করে রেখেছে যার কারণে কোনো ধরনের সিগন্যাল পৃথিবীর বাইরে যেতে পারে না, আবার কোনো সিগন্যাল পৃথিবীতেও আসতে পারে না। তাই এই ট্রান্সমিটারের মাধ্যমে সিগন্যাল পাঠাতে হলে স্পেসে ওয়াকান্ডা শিল্ডের বাইরে যেতে হবে। তখনই হঠাৎ ওয়ার্নিং বেল বেজে ওঠে, তার মানে বেসে জম্বি অ্যাটাক করেছে। তারা বেসের বাইরে ওয়াকান্ডার প্রোটেক্টর ওকোয়েকে দেখতে পায়।
জানায় যে জম্বিতে পরিণত হয়ে গেছে। ব্লেড জানায় ওকোই এখন কুইন অফ দ্য ডেড ওয়ান্ডা ম্যাক্সিমফ বা স্কারলেট উইচের হয়ে কাজ করছে। ওয়ান্ডা মূলত কামালার কাছে থাকা ডিভাইসটা হাতাতে চায়, তাই সে ডেড আর্মি নিয়ে কামালার পিছু নিয়েছে। জম্বিরা বেসের উপর আক্রমণ শুরু করলে সবাই দ্রুত বের হয়ে যেতে শুরু করে। এখানে আমরা ব্লেড আর জম্বি গোস্টের মধ্যে চমৎকার একটা ফাইট দেখতে পাই। ব্লেড তার স্কিল দিয়ে গোস্টকে হত্যা করে, কিন্তু অন্যদেরকে সেফটি দেওয়ার জন্য ইয়েলেনার মা মেলিনা গেট বন্ধ করে নিজেকে স্যাক্রিফাইস করে। মেলিনা এখানেই মারা যায়। বাকিরা সবাই বাইক নিয়ে কোনো মতে বেস থেকে পালিয়ে বের হয়ে আসে। মেলিনাকে হারিয়ে ইয়েলেনা আর রেড গার্ডিয়ান ইমোশনাল হয়ে পড়ে। এবার তাদেরকে একটা শিপ খুঁজে বের করতে হবে, যার মাধ্যমে তারা স্পেসে ওয়াকান্ডা শিল্ডের বাইরে গিয়ে ট্রান্সমিটারটাকে অন করতে পারবে। এতে সিগন্যাল পেয়ে নোভা আসবে এবং পৃথিবীকে রক্ষা করবে। ব্লেড বলে সে একটা জায়গা চেনে যেখানে গেলে একটা স্পেসশিপ পাওয়া যাবে। এদিকে জম্বি অ্যাপোক্যালিপসের কারণে শহরের সবাই যখন জম্বি হয়ে যাচ্ছিল, তখন কেটি আর শ্যাংচি নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল। এক পর্যায়ে জম্বিরা তাদেরকে ঘিরে ফেলে। তখন শ্যাংচির বাবা ওয়েনু এসে জম্বিদের সাথে ফাইট করে তাদেরকে বাঁচায়। কিছুক্ষণ ফাইট করার পর হঠাৎ করে একটা জম্বি শ্যাংচির হাতে কামড়ে দেয়। সাথে সাথে শ্যাংচি জম্বি হতে শুরু করে। শ্যাংচিকে বাঁচানোর জন্য ওয়েনু তার 10 রিংস ছেলে জম্বি কামড় দেওয়া হাতে পরিয়ে দেয়। এতে করে শ্যাংচি জম্বি হওয়া থেকে বেঁচে যায়। তবে জম্বিদের আক্রমণে ওয়েনু মারা যায় বা জম্বিতে পরিণত হয়। হেলিকপ্টারে করে শ্যাংচি আর কেটি শহর থেকে নিরাপদে চলে যায়। এরপর 5 বছর কেটে যায়। শ্যাংচি আর কেটি গ্যাং নিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছে, একদম ম্যাড ম্যাক্সের স্টাইলে। আমরা দেখতে পাই শ্যাংচি 10 রিংসে 6টা রিং নিজে ব্যবহার করছে আর বাকি 4টা কেটিকে দিয়ে দিয়েছে। পথে কিছু ডাকাত তাদের সাথে থাকা গরুগুলোকে লুট করার জন্য আক্রমণ করে। 10 রিংসের সাহায্যে তারা ইজিলি ডাকাতদের হারিয়ে দেয়। এরপর তারা সিটি অন দ্য সি নামক একটা চেক পয়েন্টে আসে। এটাই ছিল তাদের গন্তব্য। এখানে তাদের সাথে কামালা, ব্লেড, রেড গার্ডিয়ান আর ইয়েলেনার দেখা হয়। তারা এদের আগে এখানে এসে উপস্থিত হয়েছে। এরা সবাই নিজেদের ভেতর পরিচিত হয়। তখন এই সিটি অন দ্য সি এর লিডার এসে তাদের সাথে মিট করে। এখানকার লিডার হচ্ছে ব্যারন জিমো। জিমোকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, সে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের ভিলেন ছিল। জিমো বলে সে হিরোদেরকে লাইক করে না, তবে যেহেতু তারা সাথে করে খাবার এনেছে আর তাদের কাছ থেকে প্রয়োজনে প্রোটেকশনও পাওয়া যাবে, তাই তাদেরকে সিটি অন দ্য সিতে আসার অনুমতি দেয়া যায়। মূলত এই সিটি অন দ্য সি হচ্ছে পানির নিচে চলাচল করতে পারে এমন একটা বিশাল আকৃতির যান, যেটা দেখে মনে হয় শিল্ডের সবচেয়ে নিরাপদ জেলখানা রাফকে জিমো সিটি অন দ্য সি বানিয়েছে। এখানে সে অনেক মানুষকে জায়গা দিয়েছে আর এখানে থাকা লোকজন জিমোকে অনেক সম্মান করে। জিমো সবার উদ্দেশ্যে ভাষণ দেয় আর লড়াই চালিয়ে যাওয়ার জন্য মোটিভেশন দেয়। এরপর সিটি অন দ্য সি পানির নিচে যেতে শুরু করে। তারা সবাই ভেবেছিল পানির নিচে তারা নিরাপদ, কিন্তু একটু পরেই আমরা পানির নিচেও কিছু জম্বিকে দেখতে পাই, যারা সিটি অন দ্য সি দেখে আক্রমণ করতে শুরু করে। মূলত এরা ছিল ওই সকল আটলান্টিয়ান যারা জম্বিতে পরিণত হয়েছে। এরপর আমরা জম্বি নামরকেও দেখতে পাই। নামর ঘুম থেকে জেগে গেছে, যা হিরোদের জন্য একটা ভয়ঙ্কর বিপদ। এদিকে কামালা স্বপ্নে হাল্কের মতো একটা ক্যারেক্টারকে প্রচুর পরিমাণে এনার্জি ধরে রাখতে দেখতে পায়। এরপর ওয়ান্ডাকে দেখে তার ঘুম ভেঙে যায়। তারপরেই হিরোদের রুমের দরজাগুলো অফ করে দেয়া হয়। জিমো বলে নামর ক্ষুধার্ত আর তাকে আটকানোর একমাত্র উপায় হচ্ছে খাবার দেওয়া। এভাবেই তারা এতদিন ধরে সমুদ্রের মধ্যে বেঁচে আছে। এই বলেই সে কামালা, ব্লেড, ইয়েলেনা আর রেড গার্ডিয়ানের চেম্বার ইজেক্ট করে পানিতে ফেলে দেয়। কামালা তার পাওয়ার দিয়ে একটা শক্ত শিল্ড তৈরি করে। তখন নামর সেখানে চলে আসে। নামরের চোখে লাল আলো জ্বলছে, যা কেওস ম্যাজিকের কালার, অর্থাৎ নামর ওয়ান্ডার হয়ে কাজ করছে। নামরের এটাকে তারা আবারও সিটি অন দ্য সিতে ফিরে আসে। জিমো একটা কন্টেইনারে নামরকে আটকে দেয়। আটলান্টিয়ান জম্বিদের সাথে হিরোদের ফাইট শুরু হয়ে যায়। অনেকক্ষণ ফাইট করার পর অবস্থা বেগতিক দেখে জিমো এসকেপ পডের দিকে পালাতে শুরু করে। সেটা দেখে হিরোরাও তার পথ ধরে। ততক্ষণে নামর কন্টেইনার ভেঙে বের হয়ে আসে। জিমো এসকেপ পড চালু করার চেষ্টা করতে থাকে আর এদিকে হিরোরা নামরকে আটকানোর চেষ্টা করে। এখানে নামর কয়েকজনকে খুব ব্রুটালি মেরে ফেলে। কামালা বুঝতে পারে নামর ট্রান্সমিটার ডিভাইসটা চাচ্ছে এবং সেটা দেখালে সে কামালার উপর আক্রমণ করে। তখন কামালা তার সর্বশক্তি দিয়ে নামরের মাথা ব্লাস্ট করে তাকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু সময় মতো জিমো এসকেপ পডটা চালু করতে পারে না। দেখা যায় একজনকে সিটি অন দ্য সিতে থেকেই এসকেপ পডটাকে চালু করতে হবে, তাই ইয়েলেনা সিটি অন দ্য সিতেই থেকে যায়। এখানে রেড গার্ডিয়ান আর ইয়েলেনার মধ্যে ইমোশনাল কিছু কথাবার্তা হয়। ইয়েলেনা বলে এটাই তার জন্য বীরের মৃত্যু। এটা বলে সে পডটাকে ইজেক্ট করে দেয়। বাকি হিরোরা বেঁচে যায়, তবে জম্বিদের এটাকে ইয়েলেনা মারা যায়। এবার হিরোরা নিউ অ্যাসগার্ডের দিকে রওনা দেয়। এরপর কাহিনী আবারও 5 বছর আগে সেই সময় চলে যায় যখন জম্বি অ্যাপোক্যালিপস শুরু হয়েছিল। আমরা হোয়াট ইফ সিরিজের সেই সিনটা দেখতে পাই যেখানে স্পাইডারম্যান, টাচালা আর অ্যান্টম্যান মাইন্ড স্টোন নিয়ে অ্যান্টিডোট বানানোর জন্য ওয়াকান্ডায় এসেছিল। সেখানে গিয়ে তারা দেখতে পায় থেনোস অলরেডি 5টা স্টোন নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। এখন কেবল তার প্রয়োজন মাইন্ড স্টোন। ওয়াকান্ডার এমন খারাপ অবস্থা দেখে টাচালা থেনোসের উপর অ্যাটাক করে। থেনোস জম্বি হলেও ধীরে ধীরে সে স্টোনগুলোর পাওয়ার কন্ট্রোল করা শিখে যাচ্ছিল। স্পাইডারম্যান, অ্যান্টম্যান আর টাচালার সাথে কিছুক্ষণ থেনোসের ফাইট হয়। টাচালা বুঝতে পারে থেনোস ধীরে ধীরে আনস্টপেবল হয়ে যাচ্ছে। তখনই ইনফিনিটি ওয়ারের মতো ওয়াকান্ডাতে গড অফ থান্ডার থরের এন্ট্রি হয়। এখানেও থর থেনোসের মাথায় আঘাত না করে স্ট্রমবেকার থেনোসের বুকে গেঁথে দেয়, যাতে থেনোসের কিছুই হয় না। থেনোস পাওয়ার স্টোন দিয়ে মারাত্মক পাওয়ারফুল একটা অ্যাটাক করে, যাতে রকেটের গ্রুট সঙ্গে সঙ্গেই ধ্বংস হয়ে যায়। ডিউরেবিলিটি থাকার কারণে থর বেঁচে তো
তো যায়, তবে আর ফাইট করার মতো শক্তি তার অবশিষ্ট থাকে না। এরপর থেনোস টাচালা থেকে মাইন্ড স্টোনটাও কেড়ে নেয়। গন্টলেটে 6টি স্টোন পূর্ণ হয়ে যাওয়ায় থেনোসকে আটকানোর মতো আর কোনো শক্তিই রইল না। অন্য কোনো উপায় না দেখে টাচালা শেষবারের মতো ওয়াকান্ডা ফরএভার বলে থেনোসকে নিয়ে ভাইব্রেনিয়াম কোরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এতেই গন্টলেটে থাকা স্টোনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তবে এতে করে আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। স্টোনগুলো থেকে অনেক বেশি এনার্জি বের হতে শুরু করে, যাতে করে ফ্যাব্রিক অফ রিয়েলিটি ভাঙতে স্টার্ট করে। এভাবে চললে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অ্যান্টম্যান আর স্পাইডারম্যান অলমোস্ট মারাই যাচ্ছিল, ঠিক তখনই একটা ম্যাজিক্যাল পোর্টাল ওপেন হয় আর তারা কামারতাজে চলে আসে। তারপর শুরু হয় বর্তমানের কাহিনী। ডক্টর স্ট্রেঞ্জ জম্বি হয়ে যাওয়ায় এখন কামারতাজে নতুন একজন সর্সারার সুপ্রিম হয়েছে। সর্সারার সুপ্রিম বলে কুইন অফ দ্য ডেড, মানে ওয়ান্ডা ম্যাক্সিমম এখন আরো বেশি পাওয়ারফুল হয়েছে। তার কাছে এখন পুরো একটা আর্মি আছে, শুধুমাত্র তারা কয়েকজন মিলে ওয়ান্ডার সাথে ফাইট করে জিততে পারবে না। এদিকে লাইফ পডে করে বাকি হিরোরা এসে নিউ অ্যাসগার্ডে পৌঁছায়। ভ্যালকাইরি তাদেরকে দেখে বলে এখানে মর্টালদের জায়গা দেওয়া হয় না। তখন ব্লেড খুনসুকে ডেকে আনে। খুনসু আর ভ্যালকাইরি আগে থেকেই পরিচিত। খুনসুর রিকোয়েস্টে ভ্যালকাইরি তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়। অ্যাসগার্ডে গিয়ে তারা দেখতে পায় এখানে জম্বিদের কোনো অস্তিত্বই নেই। অ্যাসগার্ডিয়ানরা মৌজমাস্তি আর পার্টি করে দিন কাটাচ্ছে। বাইরের দুনিয়ায় কি হচ্ছে সেটা নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কামালা সেখানে থরকে একটা সিংহাসনে বসে থাকতে দেখে এবং সেটা দেখে সে খুব খুশি হয়। সে ভ্যালকাইরিকে ট্রান্সমিটার ডিভাইসটা দেখিয়ে বলে এই ডিভাইসের মাধ্যমে পৃথিবীকে বাঁচানো যাবে। থরের সাহায্যে তারা খুব সহজে ডিভাইসটাকে স্পেসে নিয়ে যেতে পারবে। ভ্যালকাইরি বলে থর এখন ব্রোকেন গড, কারো কথাই এখন আর তার কানে যায় না। তারপর ভ্যালকাইরি বলে সোকোভিয়ার কুইন অ্যাসগার্ডে এসেছে আর আশপাশে যত খাবার দেখা যাচ্ছে সবই কুইনের পক্ষ থেকে গিফট হিসেবে আনা হয়েছে। এটা শুনে জিমো অবাক হয়ে যায়, কারণ সোকোভিয়ায় তো কোনো কুইন নেই। তখন তারা ওয়ান্ডাকে দেখতে পায়, যে নিজেকে সোকোভিয়ান কুইন বলে পরিচয় দিয়েছে। কামালা ওয়ান্ডাকে দেখে ভয় পেয়ে বলে ওয়ান্ডা হচ্ছে কুইন অফ দ্য ডেড, কিন্তু ওয়ান্ডাকে এখন জম্বি মনে হচ্ছে না। ওয়ান্ডা জানায় সে একসময় জম্বি ছিল, এটা ঠিক, তবে সময়ের সাথে সে নিজের পাওয়ারের উপর কন্ট্রোল আনতে পেরেছে আর নিজেকে জম্বি ভাইরাস থেকে মুক্ত করেছে। সে এখন পুরো পৃথিবীকে এই ভাইরাস থেকে মুক্ত করতে চায়, তবে এই কাজের জন্য তার প্রচুর পরিমাণে এনার্জি দরকার। ওয়াকান্ডাতে স্টোন ভাঙার কারণে ইনফিনিট এনার্জি তৈরি হয়েছিল, তবে কেউ একজন সেই এনার্জি চুরি করেছে। যদি সেই এনার্জি খুঁজে পাওয়া যায় তাহলে সে পৃথিবীকে বাঁচাতে পারবে। এজন্য তার গডসদের পাওয়া সম্পন্ন একটা আর্মি প্রয়োজন। ঠিক তারপরে ওয়ান্ডা তার আসল রূপ দেখায়। সে যে খাবারগুলো উপহার হিসেবে এনেছিল এগুলো ছিল আসলে জম্বিদের ডেড বডি। এগুলো খাওয়ার কারণে অ্যাসগার্ডিয়ানরা জম্বিতে পরিণত হয়। ওয়ান্ডা বলে সে কামালার ট্রান্সমিটার চায় না, বরং সে কামালাকেই চায়। এরপর জম্বিদের সাথে হিরোদের ফাইট শুরু হয়ে যায়। এখানে জিমো আর ডেথ ডিলার খুব ব্রুটালি মারা যায়। জম্বিরা থরকে ঘিরে ধরে, কিন্তু থর জেগে ওঠে না। বাধ্য হয়ে হিরোরা গ্র্যান্ড মাস্টার শিপের দিকে যেতে শুরু করে। ইতিমধ্যেই জম্বি ডেড বডি খাওয়ার কারণে রেড গার্ডিয়ানও জম্বি হয়ে গেছে। তাকে রেখেই তাই ভ্যালকাইরি সহ বাকিরা চলে যেতে শুরু করে। তবে ওয়ান্ডা তার পাওয়ার দিয়ে স্পেসশিপটাকে টেনে নিচে নামিয়ে আনে। তখন সেখানে গড অফ থান্ডার থরের একটা অসাম এন্ট্রি হয়। থরকে দেখে সবাই খুব খুশি হয়। থর ওয়ান্ডাকে মারাত্মক কিছু অ্যাটাক করে আর হিরোদেরকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। কামালা থরকেও তাদের সাথে আসতে বলে, তবে থর কামালাকে অ্যাভেঞ্জার ঘোষণা করে এবং এখান থেকে চলে যেতে বলে। থর ওয়ান্ডার সাথে লড়াই চালিয়ে যায় আর হিরোরা শিপ নিয়ে স্পেসের উদ্দেশ্যে যাত্রা করে। ওয়াকান্ডা শিল্ডের বাইরে গিয়ে তারা ট্রান্সমিটার অন করে নোভাকে সিগন্যাল পাঠায়। এরপর তারা আলোচনা করতে শুরু করে নোভার কাছে সিগন্যাল পৌঁছাতে কত সময় লাগতে পারে সেটা নিয়ে। আর সাথে সাথেই নোভার শিপ ওখানে চলে আসে। ভ্যালকাইরি বলে কিছু একটা প্রবলেম হয়েছে, কারণ সবচেয়ে ফার্স্ট সিগন্যাল হলেও সেটা নোভায় পৌঁছাতে অন্তত 1 সপ্তাহ সময় লাগার কথা। আসলে নোভা এখানে পাহারা দিচ্ছিল যাতে পৃথিবী থেকে কেউ অন্য কোনো প্ল্যানেটে যেতে না পারে। গ্যালাক্সির প্ল্যানেটগুলো পৃথিবীকে কোয়ারেন্টাইন করে রেখেছে যাতে জম্বি ভাইরাস পৃথিবীর বাইরে ছড়াতে না পারে। পৃথিবী থেকে শিপ আসতে দেখে নোভা তাদের উপর আক্রমণ করে। নোভার অ্যাটাকের ফলে তাদের শিপ ভেঙে যায় এবং তারা নিচে পড়তে শুরু করে। তখন কিছু ম্যাজিক্যাল পোর্টাল ওপেন হয় আর তারাও কামারতাজে চলে আসে। সর্সারাররা তাদেরকে জানায় ব্ল্যাক প্যান্থার পৃথিবীকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ নিয়েছিল তাতে স্টোনগুলো ধ্বংস হয়ে এত পরিমাণে এনার্জি নির্গত হতে শুরু করে, তখন তাদের এমন একজন হিরোর দরকার ছিল যে এই ইনফিনিট এনার্জি নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারবে। তখন ব্রুস ব্যানার হাল্ক হয়ে এই এনার্জি অ্যাবজর্ব করে। হাল্ক এখনো সেই এনার্জি রক্ষা করছে। ওয়ান্ডা তার অশুভ প্ল্যান পূরণ করার জন্য হাল্কের কাছ থেকে এই এনার্জি কেড়ে নিতে চায়। তাদেরকে যে করেই হোক ওয়ান্ডাকে হাল্কের কাছে যাওয়া থেকে আটকাতে হবে। এদিকে ততক্ষণে ওয়ান্ডা তার পাওয়ারফুল ডেড আর্মি নিয়ে হাল্কের উপর অ্যাটাক করে। হাল্ক খুব ইজিলি ডেড আর্মিকে এনার্জি ব্যবহার করে হারিয়ে দেয়। আর্মি হাল্কের উপর একের পর এক আক্রমণ করতেই থাকে। দীর্ঘ সময় লড়াই করে হাল্ক দুর্বল হয়ে গেলে ওয়ান্ডা এনার্জি কেড়ে নেওয়ার জন্য হাল্কের কাছে আসে। তখন সুপার হিরোরা সেখানে এন্ট্রি নেয়। এত বিশাল আর্মি দেখে তারা সবাই মৃত্যুর জন্য রেডি হয়ে যায়, তবে শেষ পর্যন্ত লড়াই করবে বলে তারা ঠিক করে। কামালা বিসমিল্লাহ বলে ফাইট করার জন্য রেডি হয়। দীর্ঘ সময় তাদের মধ্যে ফাইট চলে। কয়েকজন হিরো এখানেই মারা যায়। জম্বিরা যখন হিরোদেরকে হারাতে পারছিল না তখন ওয়ান্ডা তার আসল চালটা দেয়। আবারও গড অফ থান্ডার থরের দারুণ একটা এন্ট্রি হয়, তবে এবার থর একজন জম্বি। থরের পাওয়ার আর ওয়ান্ডার কেওস ম্যাজিক মিলে থর এখন ইউনিভার্সের আনস্টপেবল ফোর্সগুলোর একটা। থরের কাছে যাওয়ার চেষ্টা করলে মুহূর্তের মধ্যেই ব্লেড ধ্বংস হয়ে যায়। এরপর থর হাল্কের উপর
আক্রমণ করে। দুইটা মোস্ট পাওয়ারফুল এন্টিটির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তবে হাল্ক তার এনার্জি ব্যবহার করে থরের মাথা ফাটিয়ে তাকে মেরে ফেলে। এই সুযোগে ওয়ান্ডা এসে হাল্কের বডিতে টাচ করে এবং এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে। হিরোরাও একে একে মারা যেতে থাকে। এটাই যেন দি এন্ড। কামালা ওয়ান্ডাকে আটকানোর চেষ্টা করলে ওয়ান্ডা বলে কামালার পাওয়ার তার সামনে অতি নগণ্য। সে কামালার কোনো ক্ষতি করতে চায় না। পৃথিবীকে বাঁচানোর জন্য তার কামালাকে প্রয়োজন। এইসব কিছুই সে শুধুমাত্র পৃথিবীকে ঠিক করার জন্যই করছে, নইলে এসব করার তার কোনো প্রয়োজন ছিল না। কামালা আশেপাশে তাকিয়ে তার বন্ধুদের করুণ অবস্থা দেখতে পায়। এতে ওয়ান্ডার কথায় সে কনভিন্স হয়ে যায়। সে ওয়ান্ডার দিকে হাত বাড়িয়ে দেয়। হাত ধরার সাথে সাথে কামালার বডিতে এনার্জি ট্রান্সফার হতে শুরু করে। পুরো পৃথিবীতে এই এনার্জি ছড়িয়ে একটা নতুন রিয়েলিটি ক্রিয়েট হয়। এরপর নিজ বাড়িতে কামালার ঘুম ভাঙে। সে তার বন্ধু রিরি উইলিয়ামস আর কেট বিশপকে সুস্থ অবস্থায় দেখতে পায়। তার পাশাপাশি পুরো পৃথিবী যেন ঠিক হয়ে গেছে। কোথাও জম্বি ভাইরাসের কোনো চিহ্ন নেই। কামালা নতুন পৃথিবী আর বন্ধুদেরকে ফিরে পেয়ে শুকরিয়া আদায় করতে থাকে। তখনই সে তার আশেপাশে আবারও জম্বিদের ঝলক দেখতে পায়। প্রথমে তার মনে হয় এটা তার মনের ভুল, কিন্তু বারবার সে এমন সিন দেখতে থাকে। এমনকি সে দেখতে পায় যে রিরি জম্বিদের সাথে ফাইট করছে আর তাকে বলছে সে যা কিছু দেখছে তার সবই মিথ্যা, এগুলোর কিছুই রিয়েল না। সে যেন এসবে বিশ্বাস না করে। এরপর ওয়ান্ডার একটা ঝলক দেখানো হয়। আর ভাই লোক, মার্ভেল জম্বি সিজন 1 এখানেই শেষ হয়। এরপর কি হবে সেটা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী সিজনের। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিতে পারেন কমেন্ট সেকশনে। কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলেও বলতে পারেন। এরপর আপনারা কোন সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও জানাতে পারেন। আসলে আপনারা এগুলো করলে ইউটিউব আমাদের ভিডিওকে পুশ করবে, আরো বেশি মানুষের সামনে দেখাবে। এই আর কি। ধন্যবাদ।